রাইদের বাড়িতে এসে রাইয়ের মায়ের কাছে রাইয়ের ব্যাপারে সব সত্যি জানিয়ে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাইদের বাড়িতে আসে। তারপরে একসাথে সবাই খেতে বসলেই বৌমনিকে স্রোত বলতে থাকে, বৌমনি তুমিও আমাদের সাথে বসে পড়ো, আর তাছাড়া দাদা ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, তাহলে তুমিও বসে পড়ো। তখন রাই বলে, হ্যাঁ হ্যাঁ বৌমনি, তুমিও বসে পড়ো। তারপরে চরকি এসে রায়ের কাছে বসে। তখন বৌমনি বলতে থাকে, চরকি এখানে এসে বসলে কেন? তুমি যাও, তোমার ছোট পিপির কাছে যাও। তখন চরকি বলতে থাকে, না আমি আজকে বড় পিপির হাতে খাবো। তখনই চরকিকে রাই খাইয়ে দিতে থাকে। ঠিক তখনই রায়ের মা বলতে থাকে, আমার না খুব কষ্ট হচ্ছে অনির্বাণটার জন্য। তুই কেন নিয়ে আসলি না বলতো? নিয়ে আসতে পারতি। আর তুই যে এখানে এসেছিস একা একা, অনির্বাণকে বলে এসেছিস? তখনই স্রোত বলতে থাকে, মা আমরা নিজেরা খাওয়া দাওয়া করছি, অন্যের কথা কেন উঠাচ্ছ বলো তো এই কথার মধ্যে? তখন রায়ের মা বলতে থাকে, এটা কি অন্য কেউ হলো বলতো? এটা তো রায়ের স্বামী, অনির্বাণের কথা বলছি, রায়ের সব থেকে আপনজন। তখন এই কথাতে স্রোত বলতে থাকে, হ্যাঁ আপনজন নাকি সেটা তো বিপদে পড়লেই দেখা যায়। তখন রায় বলতে থাকে, স্রোত তুই থামবি? তারপরে রাইয়ের মা রাইকে বলতে থাকে, আচ্ছা রাই, আমাকে একটা সত্যি করে কথা বলো তো, তোমার সাথে অনির্বাণের সাথে সবকিছু ঠিক আছে তো, নাকি আবার কোনো রকম কোনো ঝামেলা হয়েছে? তখন এই কথাতে রাই অবাক হয়ে রাইয়ের মায়ের দিকে তাকিয়ে থাকে। তারপরে অন্যদিকে দেখা যাবে নীলু ফ্রিজ থেকে জলের বোতল নিতে আসলেই ডোরা নীলুকে অনেক অপমান করে আর বলতে থাকে, এই রাতের বেলা তুমি ফ্রিজ থেকে চুরি করে খাবার খেতে এসেছো? তখনই নীলু বলতে থাকে, আমি তো ভয়ে পেয়ে গেছিলাম, তাই এত রাতে তুমি কি করছো? তখন ডোরা বলতে থাকে, তোমার মতো চোর একজন ঘরে থাকলে সেটা তো সবারই টেনশনের ব্যাপার না, সবারই চোখ কান খোলা রাখতে হয়, তাই তো এখানে দাঁড়িয়ে আছি। তখন নীলু বলতে থাকে, দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তখনই ডোরা বলতে থাকে, কি বাড়াবাড়ি করছি আমি? তোমার মতো মেয়ে কেন বাহিরে এসেছে? তোমার তো তোমার রুমেই থাকার কথা, তুমি কেন এখানে এসেছো? তখন নীলু বলতে থাকে, শোনো আমি ওই রুমটাতে থাকি বলে যে আমি এখানে বেরোতে পারবো না এমন কিন্তু নয়, আমি যেখানে খুশি সেখানে যেতে পারি। আর আমার লয়ার কিন্তু অনেক ধুতে, তাই এইসব কথা আমার সাথে বলার আগে একবার ভেবে নেবে, তাহলে কিন্তু তোমাদের সবাইকে আমি কোর্টে নিয়ে যেতে পারি টেনে। তখন ডোরা বলতে থাকে, নাও না নাও। তখনই সূর্য চলে আসে আর এসে বলতে থাকে, কি হয়েছে? তখন নীলু বলতে থাকে, দেখো না আমি এখানে এসেছি আর ডোরা বৌদি আমাকে আজে বাজে কথা বলছে। তখনই ডোরা বলতে থাকে, সূর্য এই রাত করে ও ফ্রিজ খুলে খাবার চুরি করে খাচ্ছিল, আমি হাতে নাতে ধরে ফেলেছি। তখনই সূর্য বলতে থাকে, আচ্ছা নীলু, তোমার না রুমে থাকার কথা, তুমি এখানে কেন বেরিয়ে এসেছো? তোমাকে জানো কেউ পছন্দ করে না, তোমাকে কেউ সহ্য করতে পারে না, তাহলে তুমি কেন বেরিয়ে এসেছো? তখন নীলু বলতে থাকে, কেন আমি ওই রুমটার মধ্যে কেন থাকবো? আমি চিন্তা করেছি ওই রুমটার মধ্যে আমি বন্ধ অবস্থায় থাকবো না, আমার যেখানে খুশি আমি সেখানে যাব। কেন, আমারও তো একটা স্বাধীনতা আছে, সেটাই আমি কোর্টে বলবো, আমার লয়ারকে বলবো। তখন সূর্য বলতে থাকে, বলো না, যাও সবটা বলো। তারপরে নীলু বলতে থাকে, শোনো আমি না জল নিতে এসেছিলাম, জলের বোতলের জন্যই আমি ফ্রিজটা খুলেছিলাম, তার মধ্যে ডোরা ডোরা দিদি আমাকে যা নয় তা বললো, চোর বললো। কেন, আমি কি জল খেতেও আসতে পারবো না? তাহলে কিন্তু আমার উকিলকে বলতে হবে যে আমাকে জল খেতেও দিচ্ছে না, এ বাড়ির লোক আমার উপর নির্যাতন করছে, বুঝেছো? তখন সূর্য বলতে থাকে, বলো 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 গিয়ে বলো। তখন নীলু বলতে থাকে, যাক তোমরা যা বলছো তাই শুনবো, আমি আমার ঘরের মধ্যেই থাকবো, কিন্তু আমাকে একটা ফ্রিজ কিনে দিতে হবে। তখন ডোরা বলতে থাকে, দেখেছো তোমার বউয়ের কত আবদার, কখনো বলছে টিভি কিনে দিতে হবে, কখনো বলছে ফ্রিজ কিনে দিতে হবে, তারপরে তো বলবে আমাকে একটা বাংলো কিনে দাও। তখন সূর্য বলতে থাকে, শোনো নীলু, তোমাকে কোনো ফ্রিজ কিনে দেওয়া হবে না। তখন নীলু বলতে থাকে, তাহলে তো আমাকে এখানে আসতেই হবে জল নিতে। এই বলে জল খেয়ে আরেকটা বোতল সাথে নিয়ে চলে যাচ্ছিল। তখনই সূর্য বলতে থাকে, আচ্ছা নীলু, আমি যদি তোমার ডিমান্ডের টাকাটা তোমাকে দিয়ে দেই, তাহলে তুমি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবে তো? যা শুনে নীলু পুরো চমকে যায়। ওইদিকে ডোরা বলতে থাকে, সূর্য তোমার মাথা ঠিক আছে? তুমি ওকে এতগুলো টাকা দিয়ে দেবে, যে জায়গায় কোর্টে গেলে তোমাকে এক টাকাও দিতে হবে না? তখন সূর্য বলতে থাকে, আমাদের মধ্যেকার কথা, তুমি প্লিজ কথা বলো না। তারপরেই দেখা যাবে নীলু চুপ করে দাঁড়িয়ে থাকে, শুনে অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রায়ের মাকে হাত ধরে বলতে থাকে, মা তুমি আমাকে নিয়ে ভেবো না, আমার সাথে অনির্বাণের কিছুই হয়নি, কি হবে আর? যাদের মধ্যে কখনো কোনো সম্পর্কই ছিল না, তাদের মধ্যে আর কি হবে? তখনই রায়ের মা বলতে থাকে, মা এমন কথা কেন বলছিস? দেখ ও তো ভুলটা বুঝতে পেরেছে নিজের, আর এখানে ক্ষমাও চেয়েছে, তোকে নিয়েও গেছে, এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে কেন এসব কথা বলছিস? তখন স্রোত বলতে থাকে, হ্যাঁ নিয়ে গেছিল হয়তো বা নতুন করে আবার সন্দেহ করার জন্য। তখন রায় বলতে থাকে, স্রোত তুই চুপ করবি?
তারপর দেখা যাবে রায়ের মা বলতে থাকে, তুই আমাকে সত্যি করে বলতো মা, অনির্বাণের সাথে তোর কি কিছু হয়েছে? তখন রায়ের মায়ের হাত ধরে বলে, না মা, আমার কিছু হয়নি, আমি ভালো আছি। যতদিন আছি ততদিন ভালোই থাকবো। তখন এই কথা শুনে রায়ের মা চমকে যায় আর বলতে থাকে, ছি ছি, এটা কেমন কথা বলছিস? এরকম কথা বলতে হয় না মা, খাওয়ার সময় এরকম কথা বলতে হয়? সব যেন ঠিক রাখে। এই বলেই তখন স্রোত বলতে থাকে, বাদ দাও তো সব কথা। এখন আমরা আজকে, আমার দিদিভাই আমাদের বাড়িতে এসেছে, আমরা খাবো, রাতে বের হব, গান গাইবো, নাচ করব, নিজেদের মতো করে নিজেরা চলবো, বুঝতে পেরেছো? তখন বৌমনি বলতে থাকে, চোরকি, তুমি খাওয়া দাওয়া করে তোমার বাবার সাথে গিয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? আমি তোমাদের পিপিদের সাথে থাকবো। তখনই রায়ের মা বলতে থাকে, আচ্ছা মিষ্টি, কিছু কি হয়েছে? তোমরা কি কিছু লুকোচ্ছ আমার কাছ থেকে? না হলে তোমরা একা একা একসাথে থাকছো, কথা বলছো, কিছু কি হয়েছে? তখন বৌমনি বলতে থাকে, না না মা, কি হবে, কিছু হয়নি, এমনিতেই। তারপর দেখা যাবে সবাই খেতে থাকে। ওইদিকে দেখা যাবে নীলুকে সহ্য বলতে থাকে, কি ব্যাপার নীলু, বলো, তোমার টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিলে তুমি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবে তো? তখন নীলু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, চলে যাব। আর তাছাড়া আমি যে কতদিন বাঁচবো সেটা তো আমি বলতে পারছি না। তাই তো এতগুলো টাকা আমি চেয়েছি। কারণ আমাকে কেউ কাজেও নিচ্ছে না। পার্লারে অনেক কাজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউই নিচ্ছে না। তাই কি করব, বাধ্য হয়ে তোমার থেকে এতগুলো টাকা নিতে হচ্ছে। তখন সূর্য বলে, আমি যেখান থেকেই হোক আমি টাকা জোগাড় করব। কিন্তু তুমি কিন্তু পরে আমার জীবনে আর ফিরে আসার চেষ্টা করতে পারবে না, ঠিক আছে? তখন নীলু বলে, ঠিক আছে। তখন সূর্য বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টাকা জোগাড় করে এ বাড়িতে আসবো, না হলে তার আগে আসবো না। আমি তোমাকে সহ্য করতে পারছি না। তখন ডোরা বলে, একই কথা সূর্য, যার থাকার কথা নয় সে থাকবে আর তুমি চলে যাবে? তখন সূর্য বলতে থাকে, হ্যাঁ, আমার যেখানে খুশি আমি সেখানে যাব, কিন্তু টাকা জোগাড় করেই তারপরে আসবো। তখন এই কথা শুনে নীলু চমকে যায়। ওইদিকে দেখা যাবে সার্থকের বাবা এই রায়ের কেসটা নিয়ে খুব রিসার্চ করতে থাকে। ঠিক তখনই সেখানে সার্থক আসে আর এসে বলতে থাকে, বাবা তুমি কি টায়ার্ড, কফি বানিয়ে আনবো? তখন সার্থকের বাবা বলতে থাকে, না, অনেকবার কফি খেয়েছি। তখনই সার্থক বলতে থাকে, বাবা কেসটা কি খুব ক্রিটিক্যাল? তখন সার্থকের বাবা বলতে থাকে, হ্যাঁ খুবই ক্রিটিক্যাল। তখন সার্থক বলতে থাকবে, তুমি থাকবে তো সার্জারির সময়? তখন সার্থকের বাবা বলে, হ্যাঁ থাকবো তো আমি, কিন্তু আমি তো আর কিছু করতে পারবো না, ওই প্রফেসর ডক্টররাই সবকিছু করবে। তারপরে সার্থকের বাবা বলতে থাকে, তুমি পারলে ওদের একটু পাশে থেকো, জানোই তো স্রোতের দিদির ব্যাপার। তখন সার্থক বলতে থাকে, সবকিছু স্রোতই পারবে, ওই মেয়েটাই পারবে। তখনই সার্থকের বাবা বলতে থাকে, আমি জানি ওকে বেশি একটা তুমি পছন্দ করো না, তারপরেও ওদের বিপদ তো, অনেক বিপদ, তুমি পারলে ওর পাশে থেকো মেয়েটার। তখন এই কথা শুনে সার্থক বলে, আচ্ছা ঠিক আছে বাবা। ওইদিকে দেখা যাবে উঠোনে রাই রাই স্রোত আর বৌমনি দাঁড়িয়ে আছে। তারপরে রাই নিজের মনে গান গাইতে থাকে আর নাচতে থাকে, যা দেখে স্রোত আর বৌমনি কাঁদতে থাকে। তারপরে রাই ওদের নিয়ে নাচতে থাকে। তারপর দিন সকাল সকাল দেখা যাবে রাই স্রোত রেডি হচ্ছে, তখনই বৌমনি আসে, এসে বলতে থাকে, রাই, আমি তো পরে যাব, তবে এই টাকাটা তুমি রাখো, ওখানে দরকার পড়তে পারে। তখনই স্রোত বলতে থাকে, বৌমনি এতগুলো টাকা? তখন বৌমনি বলতে থাকে, চিন্তা করো না, গহনা বিক্রি করিনি, তবে মর্গেজ রেখেছি, বড়লোকের মেয়ে হওয়ার এই একটা ফায়দা, বুঝতে পেরেছো? তখন রাই বলতে থাকে, কেন করলে এটা? তুমি ওই গহনাগুলো তো চোরকির ছিল। তখন বৌমনি বলতে থাকে, চোরকি আর তুমি কি আলাদা আমার কাছে রাই? তুমি সুস্থ হয়ে গেলে চোরকির জন্য তো তোমরা সবাই আছো। তখনই স্রোত বলতে থাকে, এই জন্য বৌমনি, আমি না বুঝতে পারি না, আমাদের নিজের দাদা এ বাড়ির ছেলে নাকি তুমি এ বাড়ির মেয়ে, জানো তো, এই জন্যই তোমাকে খুব ভালোবাসি। এই বলেই বৌমনিকে জড়িয়ে ধরে স্রোত। তারপরে দেখা যাবে সার্থক ফোন করে স্রোতকে, ফোন করে বলতে থাকে, স্রোত, গুড মর্নিং। তখন তো স্রোত এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন স্রোত বলে, গুড মর্নিং। তারপরে সার্থক বলতে থাকে, তোমরা কখন বের হচ্ছ? তখন স্রোত বলে, মানে? তখন সার্থক বলে, তুমি তোমার দিদিকে নিয়ে বের হবে তো? তখন স্রোত বলতে থাকে, হ্যাঁ বের হব, এই তো আর কিছুক্ষণ পরেই বের হব। তখন সার্থক বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তোমাদের বাড়ির উল্টো পাশে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তোমার দিদিকে আমি হসপিটালে পৌঁছে দেব, তুমিও চাইলে আমাদের সাথে যেতে পারো। যা শুনে স্রোত পুরো চমকে যায়। তারপর ফোন রেখেই জানালা দিয়ে দেখে সার্থক দাঁড়িয়ে আছে। তখন রায় বলতে থাকে, জানিস তোদের এই দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখার জন্যই না আমি বেঁচে থাকবো, আজকে মনে হয় আমার মরা হবে না। তখন স্রোত বলতে থাকে, দিদি ভাই তুই কেন এই কথা বলছিস বলতো? তুই কিন্তু এই কথা বললে এখন কিন্তু আমি কান্না করব। তখন স্রোতের কথা শুনে রায় বলতে থাকে, না না যা পাগলি, আর বলবো না। তবে আমার না কিছু হবে না, তুই চিন্তা করিস না, তুই কান্নাকাটি করিস না। এই বলেই স্রোতকে জড়িয়ে ধরে রাই। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।